পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে, এখন আমরা ক্লাস 7-এর গণিতের পার্ট 3 কোশ্চেনগুলি সলভ করব। আর এই কোশ্চেনগুলি তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 যে খাতায় করেছো সেই খাতায় তোমাদের এগুলি সলভ করতে হবে। আর তারপর যখন স্কুল খুলবে তখন তোমাদের ক্লাস টিচারকে এগুলি দেখাতে হবে। তো চলো এখন আমরা এগুলিকে সলভ করে নিই। দেখো এখানে আছে অধ্যায় 11 ভগ্নাংশের বর্গমূল, মানে তোমাদের গণিত বইতে যে 11 নং অধ্যায়ে ভগ্নাংশের বর্গমূল অঙ্কগুলি আছে সেখান থেকেই এই কোশ্চেনগুলি করা হয়েছে। তো ফার্স্ট একের দাগে আছে 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তিসহ লেখো। মানে এখানে আমাদের এই সংখ্যাটি কি একটি পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ কি না, আর সে সম্পর্কে আমাদের আবার যুক্তি দিতে হবে। তো দেখো এখানে যদি আমরা ফার্স্ট একের দাগের কোশ্চেনটি সলভ করি, এখানে আছে 0.081। দেখো এখানে আমরা দেখছি যে পয়েন্টের পর আমাদের 3টি সংখ্যা আছে, মানে বিজোড় সংখ্যা আছে। তো আমরা কি জানি যে যদি কোনো সংখ্যা পয়েন্টের পর বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হয় না। তাহলে আমরা লিখব যে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, আমাদের এখানে যুক্তি দিতে হবে। তো আমরা এখানে যুক্তি হিসাবে দেবো যে কারণ এখানে 0.081 সংখ্যাটিতে দশমিকের পর 3টি অঙ্ক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা আছে। আর আমরা জানি কোনো দশমিকের সংখ্যায় দশমিকের পর বিজোড় সংখ্যা থাকলে সেটি পূর্ণবর্গ হতে পারে না। তবে এখানে লিখব তবে সংখ্যাটি থেকে যদি দশমিক তুলে দেওয়া যায় তবে সংখ্যাটি হবে দেখো 0.081। এক্ষেত্রে আমি দশমিকটি দিচ্ছি না, তাহলে সংখ্যাটি হবে এটি এর সংখ্যাটি হবে এত, এর বর্গমূল সমান √81 = 9। আর এক্ষেত্রে যেহেতু আমাদের এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে তবে সংখ্যাটি থেকে যদি দশমিক তুলে দেওয়া যায় তবে সংখ্যাটি হবে এত, আর এর বর্গমূল সমান 9। অতএব সে ক্ষেত্রে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। ওকে, তো দেখো এখানে আমরা কি লিখলাম, কারণ এখানে যেহেতু আমাদের যুক্তি দিতে বলা হয়েছে যে সংখ্যাটি কি একটি পূর্ণবর্গ সংখ্যা, তো ফার্স্ট আমাদের বলতে হবে যে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার যুক্তি সহ লেখো, যুক্তি দিতে হবে। তো যুক্তি কি, যুক্তি হলো কারণ এখানে 0.081 সংখ্যাটিতে দশমিকের পর 3টি অঙ্ক আছে। ওকে, এক্ষেত্রে আমাদের একটিকে অঙ্ক বলা হয়। তো 3টি অঙ্ক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা আছে। আর আমরা জানি যে কোনো দশমিকের সংখ্যায় দশমিকের পর বিজোড় সংখ্যা থাকলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। তবে সংখ্যাটি থেকে যদি দশমিক তুলে দেওয়া যায় তবে সংখ্যাটি হবে 0081। মানে কি, দেখো আমরা কি জানি যে কোনো সংখ্যায় যদি সংখ্যাটির এই বাম সাইডে যদি আমাদের
জিরো থাকে তারপরে কোনো সংখ্যা না থাকে তাহলে জিরোর কোনো ভ্যালু থাকে না, তাহলে সংখ্যাটি সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র 81 হচ্ছে। তো এক্ষেত্রে বর্গমূল হবে এর 9, সেক্ষেত্রে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। ওকে, তবে একটি কথা হলো, এখানে আমি ঠিক যেভাবে লিখেছি তোমাদের যে ঠিক একইভাবে লিখতে হবে এমন কিন্তু কথা নয়। এক্ষেত্রে আমাদের মূল যুক্তিটি হলো এটি যে সংখ্যাটিতে যেহেতু আমাদের দশমিকের পর 3টি সংখ্যা আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা আছে, আর দশমিকের পর বিজোড় সংখ্যা হলে সেক্ষেত্রে সেটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। এই যুক্তিটি তোমাদের অবশ্যই দিতে হবে, আর তারপর কথাগুলি তোমরা যেভাবে পারো সাজিয়ে কিন্তু লিখতে পারো, বা আমি যেভাবে লিখেছি এভাবেও কিন্তু লিখতে পারো। এবার আমরা এই 2 এর দাগের কোশ্চেনটি সলভ করব। তো 2 এর দাগ আছে 4.41 এর বর্গমূল কত। তো এখানে আমাদের এই সংখ্যাটির বর্গমূল কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো 2 এর দাগের কোশ্চেনটি 4.41 এর বর্গমূল সমান, আমরা এখানে বর্গমূল করব 4.41। এখানে আমাদের দশমিকের পর দেখো কি বলেছি, যে দশমিকের পর আমাদের জোড় সংখ্যা ধরতে হবে। তো এদিকে আমাদের জোড় সংখ্যা 2টি ধরলে এখানে আমাদের শুধুমাত্র থাকছে 4। তো সেক্ষেত্রে 2 দিয়ে দিতে পারি, 2 দুগুণ 4, মানে আমাদের এখানে যে সংখ্যা নিতে হবে সেম সংখ্যা আমরা এখানে ধরবো, ধরে আমরা এই দুটিকে গুণ করে এখানে বসাবো। তো 2 দুগুণ হচ্ছে 4। এবার কথা হলো যে এখানে আমাদের জোড়া জোড়া ধরতে হয় আর জোড়া জোড়া নামাতে হয়। তো সেক্ষেত্রে আমাদের নামছে 41। তো দেখো 41-এর আগে যেহেতু আমাদের দশমিক আছে, তো আমরা দশমিকের পরের সংখ্যা নামাচ্ছি, মানে এবার আমরা দশমিকটি তুলে দেবো। এবার এখানে যে সংখ্যা নেব তার ডবল এখানে নেব। তো 2-এর ডবল 2 দুগুণ 4, মানে এখানে যে সংখ্যাটি হবে তার সঙ্গে 2 গুণ করে আমাদের এখানে বসাতে হবে। এবার এখানে এমন কি সংখ্যা আছে যে সংখ্যাটি নিলে আমাদের সেই একই সংখ্যা এখানে নেব, নিয়ে সেই সংখ্যা দিয়ে এই দুটি গুণ করলে আমাদের এটি হবে। দেখো এখানে যদি আমি 1 নিই, এখানে আমি 1 নেব। তো 1-এর সঙ্গে 1কে গুণ করলে 1-কে 1, 4-কে 4, তাহলে এক্ষেত্রে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 4.41 এর বর্গমূল হবে 2.1। ওকে, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই 3-এর দাগের কোশ্চেনটি সলভ করব। তো 3-এর দাগে আছে মান নির্ণয় করো, মানে এখানে আমাদের এই 3টি সংখ্যার মান নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যদি আমরা 3টি সংখ্যার মান নির্ণয় করি, এখানে ফার্স্ট আমাদের রুটের মধ্যে আছে 1.21 প্লাস রুট 0.64 মাইনাস রুট 2.89। তো ফার্স্ট আমরা এই প্রতিটি সংখ্যা রুটের থেকে বের করে নিয়ে আসবো। তো এখানে আমি অঙ্কগুলি আগে লিখে নিই, যে 1.21 প্লাস রুট 0.64 আর এখানে মাইনাস এখানে 2.89। দেখো আমি এখানেই রাফ করে নিচ্ছি, মানে তোমরা যখন এই অঙ্কগুলি করবে সেক্ষেত্রে কিন্তু যে খাতায় অঙ্কগুলি করবে সেই খাতায় কিন্তু রাফ করবে না। যদিও বা করো এই সাইডে পুরো দাগ কেটে দেবে, দিয়ে এই সাইডে রাফ করবে, নাহলে অন্য একটি খাতায় রাফ করবে। এখানে যদি আমরা 1.21কে যদি আমরা ভাগফলিত বর্গমূল করি, এখানে এদিকে আমাদের 2টি করে ধরলাম, আর এখানে আমাদের এখানে এসছে 1টি। তাহলে 1-এর মধ্যে আমাদের কতবার দিতে পারি, 1 হবে, 1-কে 1, 2টি নামাবো। আমাদের যেহেতু পয়েন্টের পরের সংখ্যা নামাচ্ছি তাহলে পয়েন্টটি তুলে দেবো। এখানে যে সংখ্যা আছে তার ডবল এখানে নেব। তো 1-এর ডবল 2। এবার এখানে যদি আমি 1 ধরি, এখানেও 1 ধরতে হবে, মানে এখানে যে সংখ্যা ধরতে হবে সেই সংখ্যায় আমাদের এখানে ধরতে হবে। ওকে, তো 1-কে 1 আবার 2-কে 2, তাহলে আমাদের মিলে যাচ্ছে 1.1। তো এটি সমান হলো 1.1 প্লাস এটিকে করব। তো এখানে হচ্ছে আমাদের 0.64, এখানে 0 আছে, তো 0 করতে 0, এখানে 2টি করে ধরতে হয় আর 2টি করেই নামাতে হয়, 2টি করে নামাচ্ছি। এখানে 0-র ডবল কী হবে, 0ই হবে। তো পয়েন্টের পরের সংখ্যা যেহেতু নামাচ্ছি, পয়েন্টটিকে তুলে দেবো। এবার এখানে যদি 8 ধরি, এখানে আমাদের 8 ধরতে হবে, 8-8 64, তাহলে এখানে হচ্ছে 0.8। তো আমাদের এটি হচ্ছে 0.8 মাইনাস, এবার এই সংখ্যাটি 2.89। এটিকে যদি আমরা করি, এখানে 2টি ধরবো, এখানে হচ্ছে 2, তো 1 বার যাবে, কারণ 2 বার দিলে 2 দুগুণ 4 হয়ে যাবে। 4 যেহেতু 2-এর থেকে বড়, তো আমরা 2 বার দিতে পারবো না, 1 বার দেবো, 1-কে 1। এবার আমাদের 2-এর থেকে 1 বার দিলে 1। এবার আমাদের এখানে 2টি সংখ্যা ধরতে হয়, 2টি সংখ্যা নামাতেই হয়। পয়েন্টের পরের সংখ্যা নামাচ্ছি যখন, তাহলে আমাদের এখানে পয়েন্ট তুলে দেবো। এবার এখানে যে সংখ্যা থাকবে তার ডবল এখানে নেব। তো 1-এর ডবল 2, এখানে কত নিলে আমাদের এটি যাবে। দেখো এখানে যেহেতু আমাদের মিলে যাবে এবারে, তাহলে আমাদের যদি 3 নিই, 3 3-কে 9 হবে, কিন্তু আবার 3 দুগুণ 6, সেক্ষেত্রে আমাদের মিলছে না। 3-এর পরে 4 নিলে 4-এ 16, 16 মানে 1-এর ঘরে 6 হচ্ছে, তাহলে হবে না। 5-5 25, 6-6 34, 7-7 49। তো আমরা যদি 7 নিই, এখানেও 7 নেব। তো 7-7 49-এর 9, হাতে থাকে 4, আর 7 দুগুণ 14, 15 16 17 18, তাহলে এখানে মিলে গেল 1.7। এবার এই দুটি আছে প্লাসে, এটি আছে মাইনাসে। তো এই দুটি প্লাস করলে এখানে 8 আর 1 হচ্ছে 9, এখানে পয়েন্ট, আর এখানে 1 করতে 1।
-1.7 ইজিক্যাল টু এখানে 7 আছে, কত হলে 9 হবে, 7 8 9 মানে 2 পয়েন্ট করতে পয়েন্ট একে একে মিলে গেলে 0। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে এই তিনটি সংখ্যার মান নির্ণয় হলো আমাদের 0.2, এটি আমাদের আনসার। ওকে, এবার আমরা এই 4 দাগের অঙ্কটি সলভ করব। তো 4 দাগে আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এখানে আমাদের বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে যার ক্ষেত্রফল হলো এটি। এবার বলা হচ্ছে যে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেটি আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। দেখো এখানে যদি আমরা সংখ্যাটি দেখি তো এখানে দেখছি দশমিকের পর 3টি অঙ্ক আছে। তো আমি এখানে এই 1 দাগ সলভ করার সময় কি বললাম যে দশমিকের পর যদি আমাদের বিজোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাদের এটি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি না, মানে এক্ষেত্রে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না, এটি একটি দশমিকের সংখ্যা আসবে। তো সেক্ষেত্রে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো এক্ষেত্রে আমরা অঙ্কটি এভাবে করতে পারি যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 0.004। ওকে, দেখো 0.004 মানে আমরা পয়েন্টের আগে 0 দিতে পারি, আর এটি আছে বর্গমিটার, তো আমরা এখানে লিখব যে বর্গ মিটার। ওকে, এবার যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে বলা আছে, তো আমরা কি জানি যে বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্য কী করে বের করতে পারি, বাহুকে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের হয়। তো এক্ষেত্রে যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য জানি না, আমরা অঙ্কটি লিখবো এইভাবে যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। ওকে, এখানে যেহেতু বর্গ মিটার আছে মানে মিটার একক আছে তার জন্য আমি মিটার লিখছি। তো ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার, অতএব প্রশ্নানুসারে তো আমরা বলতে পারি যে x² ইজিক্যাল টু 0.004। ওকে, দেখো এইভাবে কেন লিখলাম, আমরা জানি যে কোনো বর্গক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তো বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তো এখানে যেহেতু আমাদের ক্ষেত্রফলটি দেওয়া আছে আর আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তো আমাদের বাহুর দৈর্ঘ্য যেহেতু জানি না তার জন্য লিখেছি যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এইভাবে লিখতে পারি যে x² ইজিক্যাল টু আমাদের এটি হবে। ওকে, বা x ইজিক্যাল টু সমান চিহ্নের এই সাইডে যদি স্কোয়ার থাকে এটি সমান চিহ্নের এই সাইডে এসে রুট হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের 0.004। এবার আমরা এখানে একটি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো দেখো এখানে 0.004, এখানে পয়েন্টের পরে আমরা জোড়া সংখ্যা নেব। তো এখানে আমাদের আছে পয়েন্টের পরে দুটি শূন্য, তারপরে যখন জোড়া সংখ্যা নিচ্ছি এখানে শুধু 4 থাকছে, তো তার জন্য আমাদের একটি শূন্য নিতে হবে। এবার এখানে আমাদের পয়েন্টটি আগেই উঠে যাচ্ছে, এবার পয়েন্টের পরে 0 আছে তাহলে আমরা 0 বাদ দিতে পারি, 0 করতে 0। এবার এখানে আমাদের নামছে 40। এবার আমাদের কত নিলে 40 যাবে, দেখো এখানে আমাদের যে সংখ্যা দেবো সেই সেম সংখ্যা আমাদের এখানে দিতে হবে। তো আমরা যদি 4 দিই, 4 4 16, 5 দিলে 5 5 25, 6 6 36, 7 7 49, 7 বাদ দিলে বেশি হয়ে যাবে তো 6 বাদ দেবো, 6 6 36, 6 আছে কত হলে 10 হবে, তো 4 আর তাকে 1, 3 রেখে 4, 4 4 মিলে গেলে 0। তো আমাদের এখানে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে তাহলে আমাদের দুটি হলো, তো আরেকটি বের করতে হবে, তো তার জন্য আমরা আরও এক জোড়া শূন্য নেব। এবার আমাদের এখানে জোড়া করে ধরতে হয় আর জোড়া করে নামাতে হয়, তাহলে আমাদের এখানে হচ্ছে 400। এবার এখানে আমাদের যে সংখ্যা থাকবে তার ডবল নিতে হবে, তো 6 এর ডবল হচ্ছে 12। এবার 12-র মধ্যে আমাদের এখানে ঠিক কোন সংখ্যাটা নেব, যে সংখ্যাটি আমাদের এখানে ধরতে হবে, ধরে সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটি আমাদের গুণ করলে আমরা এখানে বসাতে পারবো, হয়তো বা মিলে যাবে নয়তো বা কম হবে। তো দেখো এখানে কত নেব জানি না, তার জন্য আমি এখানে একটি সংখ্যা ছেড়ে দিচ্ছি। এবার 12তে যদি আমরা 40-এর মধ্যে নামতা পড়ি তো 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, তো 4 বার বেশি যাচ্ছে, তো আমরা এখানে যদি 3 বার নিই, 3 বার নিলে এখানে আমরা 3 বার নেব, 3 3কে 9, আর 3 দুগুণে 6, আর 3 1কে 3। তো দেখো এখানে ছিল 400 আর এখানে হলো 369, তো কম হলো। ওকে, এইভাবে আমরা একটি আন্দাজ লাগাতে পারি। 9 আছে কত হলে 10 হবে, 1 হাতে থাকে 1, 6 রেখে 7, 7 8 9 10, 3 হাতে থাকে 1, 3 রেখে 4, 4 4 মিলে গেলে 0। তো এখানে যেহেতু আমাদের বলা হয়েছিল যে কোশ্চেনে যে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, তো এখানে আমাদের দশমিকের পর 3টি সংখ্যা বেরিয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব x ইজিক্যাল টু হচ্ছে 0. পয়েন্টের আগে আমরা একটি 0 দিতে পারি, 063। ওকে, তো
এখানে আমরা অ্যান্সারটি লিখব যে অতএব বর্গক্ষেত্রের বাহুর, আর এখানে এটি আমাদের প্রায় লিখে দিতে হবে। ওকে, মানে এটি তো আমাদের পুরোপুরি বের হয়নি, আরও আমাদের ভাগশেষ ছিল, তার জন্য যতক্ষণ না আমাদের পুরো ক্লিয়ার হয় ততক্ষণ আমরা এইভাবে লিখতে পারবো না, তার জন্য আমাদের প্রায় কথাটি লিখে দিতে হবে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রায় 0.063, আর এটি মিটার এককে আছে, এখানে লিখব মিটার। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই 5 দাগের কোশ্চেনটা সলভ করব। তো 5 দাগে আছে রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে, যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি এবং 3 সেমি। তাদের বন্ধু অসীম এমন একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয় অনিলের আঁকা বর্গক্ষেত্রটি। অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে যদি আমরা ফার্স্ট একটি ছবির সাহায্যে বুঝে নিই, এখানে বলা হয়েছে যে আমি 3টি বর্গাকার ক্ষেত্র অঙ্কন করছি। ওকে, ফার্স্ট এখানে রবির কথা বলা হয়েছে, তো রবি, আর তারপর অনিল, তো অনিল, আরেকটি হচ্ছে এখানে অসীম, তো এটি অসীম। ওকে, দেখো এখানে বলা আছে যে রবি ও অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে। তো মনে করো যে রবি এটি করেছে, অনিল এটি করেছে, যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি আর আরেকটি হলো 3 সেমি। তো প্রথম রবি মানে রবি যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.8 সেমি, আর পরে অনিল মানে অনিল যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি। এবার বলছে যে তাদের যে বন্ধু অসীম সে যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে, এই বর্গক্ষেত্রটি বলা হয়েছে যে তাদের বন্ধু অসীম এমন একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটি আর এই রবির আঁকা বর্গক্ষেত্রটি, এই দুটি একসঙ্গে যদি প্লাস করা হয়, দেখো এখানে বলা হয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কথার অর্থ হলো যোগফল। তো এর যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলটি আর এই ক্ষেত্রফলটি, এই দুটির ক্ষেত্রফল হবে সমান হয় অনিলের আঁকা বর্গক্ষেত্রটি, মানে এক্ষেত্রে এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে এটি। ওকে, এটি হবে সমান। তো সেক্ষেত্রে অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এক্ষেত্রে অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেটি আমাদের বের করতে হবে। তো ফার্স্ট যেহেতু আমরা জানি না যে অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার বাহুর দৈর্ঘ্য কত, তো অঙ্কটি আমরা এইভাবে সলভ করব যে ধরি অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x, এগুলি আছে আমাদের সেমিতে, তো আমি এটিও সেমি ধরবো। ওকে, x সেমি, এখানে ধরির পরে কমা, ধরি অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x সেমি, অতএব ক্ষেত্রফল সমান x স্কয়ার। ওকে, কারণ আমরা জানি যে ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার হয়। ওকে, তো বাহু যেহেতু আমি x সেমি ধরেছি তাহলে ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার বর্গ সেমি, মানে যখন আমরা ক্ষেত্রফলটি লিখব সেক্ষেত্রে আমাদের বর্গ কথাটি লিখতে হবে আর তারপর যে এককে থাকবে সেই এককটি লিখতে হবে। এবার আমাদের এখানে রবি আর অনিলের এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটি আমরা বের করে নিই। তো আমরা এখানে লিখি যে এবং রবির আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1.8 সেমি, অতএব ক্ষেত্রফল সমান 1.8 এর স্কয়ার সমান এখানে 18-এর সঙ্গে যদি 18কে আমরা গুণ করি, তোমরা 18-এর সঙ্গে 18কে গুণ করে দেখবে কত হবে, 8-18 হয় 144, 144-এর 4 হাতে থাকে 14, 18কে 18, 18-10 হয় 28, 29, 30, 31, 32, তাহলে হচ্ছে 324। তো এক্ষেত্রে আমাদের যেহেতু এখানে আমাদের পয়েন্ট আছে, মানে কি এখানে আমাদের পয়েন্ট হবে, তো তাহলে আমাদের দুটি সংখ্যার আগে পয়েন্ট হবে 324, তাহলে এখানে 324 মানে 3.24 বর্গ
সেমি। ওকে, এরপর আমরা এই অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তো এখানে আমরা লিখি যে এবং অনিলের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 3 সেমি। এখানে আমরা দেখেছি যে 3 সেমি বলা হয়েছে, 3 সেমি। অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল কত হবে 3 এর স্কয়ার সমান 3 তিরিকে 9 বর্গ সেমি। এবার দেখো এখানে আমরা ফার্স্ট কি করলাম, যেহেতু অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার বাহুর দৈর্ঘ্য জানি না, তো তার জন্য আমরা লিখেছি যে ধরি অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x সেমি। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হয় বাহু স্কয়ার, তার এক্সের স্কয়ার হবে বর্গ সেমি। এবার রবির আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু আমাদের দিয়ে দেওয়া হয়েছে 1.8, তো আমরা 1.8 লিখেছি সেমি, এবং ক্ষেত্রফল এখানে এর সঙ্গে এটি গুণ করে হলো 3.24, তো আমরা এটি লিখেছি। আবার অনিলের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 সেমি, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে 3 এর স্কয়ার সমান 3 তিরিকে 9 বর্গ সেমি। এবার দেখো এখানে কি বলা হয়েছে, তাদের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়। তো এখানে যেহেতু ক্ষেত্রফলের সমষ্টি সমান হয় কথা বলা হয়েছে, তার জন্য আমি ক্ষেত্রফলটি বের করে নিয়েছি। আর সমষ্টি কথার অর্থ হলো যোগ, তো এক্ষেত্রে আমাদের এই রবির যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে আর অসীমের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এই দুটি একসঙ্গে যোগ করলে অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তো বলা হয়েছে যে অনিল যে বর্গক্ষেত্র অঙ্কন করলো তার বাহুর দৈর্ঘ্য এবার আমাদের বের করব। তো এখানে সবকটির আমরা ক্ষেত্রফল বের করে নিয়েছি, তাহলে এখানে লিখতে পারি যে অতএব প্রশ্নানুসারে আমাদের বলা হয়েছে যে এক্ষেত্রে এই দৈর্ঘ্যটি আর এই দৈর্ঘ্যটি এই দুটিকে একসঙ্গে প্লাস করব, x স্কয়ার প্লাস 3.24 ইজিক্যাল টু হবে 9। ওকে, সেটি আমাদের বলা হয়েছে যে অসীমের যে বর্গক্ষেত্র তার যে ক্ষেত্রফল আর রবির যে বর্গক্ষেত্র তার যে ক্ষেত্রফল, এই দুটির সমষ্টি। তো সমষ্টি কথার অর্থ কি যোগ, আর সেটি সমান হবে এই অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 9, তার জন্য আমরা এইভাবে লিখেছি এই বা x স্কয়ার ইজিক্যাল টু 9 সমান চিহ্নের এই সাইডে এই সংখ্যাটি আছে প্লাসে, তো এই সাইডে চলে যাবে 3.24 বা x স্কয়ার ইজিক্যাল টু, এটিকে যদি আমরা মাইনাস করি দেখো 9 আর এখানে আছে 3.24, তো 9-এর পরে কোনো সংখ্যা নেই মানে 0.00, 4 আছে কত হলে 10 হবে 6, হাতে থাকে 1, 2 রেখে 3, 3 আছে কত হলে 10 হবে 7, হাতে থাকে 1, পয়েন্ট করতে পয়েন্ট, হাতে থাকে 1, 3 রেখে 4, 4 আছে কত হলে 9 হবে 5, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের 5.76 বা x ইজিক্যাল টু সমান চিহ্নের এই সাইডে স্কয়ার আছে মানে এই সাইডে আমাদের রুট হয়ে যাবে, তো 5.76। এবার আমাদের রুটে আছে মানে ভাগ পদ্ধতিতে এটিকে আমরা বর্গমূল করতে পারি। তো এখানে 5.76 পয়েন্টের এখানে দুটি সংখ্যা ধরেছি, এখানে আছে আমাদের 5, তো এখানে আমরা 2 দিয়ে দিতে পারি, 2 দুগুণ 4, মানে এখানে আমাদের যে সংখ্যা ধরতে হবে এখানে সেম একই সংখ্যা ধরতে হবে। তাহলে এখানে যদি 1 ধরি, এককে 1, 2 ধরলে 2 দুগুণ 4, 3 ধরলে 3 তিরিকে 9, 9 5-এর থেকে বেশি হয়ে যেত, তার জন্য আমরা 2 বার দিলাম। 5-এর থেকে 4কে বাদ দিলে হয় 1। এবার আমরা দুটি সংখ্যা নামাবো, কারণ দুটি করে ধরতে হয়, দুটি করে নামাতে হয়। এবার পয়েন্টের পরের সংখ্যা নামাচ্ছি, তো পয়েন্টটি আমরা তুলে দেবো। এবার এক্ষেত্রে এখানে যে সংখ্যা থাকে তার ডবল এখানে নিতে হয়, তো 2 এর ডবল হচ্ছে 4। এবার এখানে কোন সংখ্যা নেব জানি না, তার জন্য আমি এটি ছেড়ে দিচ্ছি। এবার 4 দিয়ে 17-এর মধ্যে কত বাজায়, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, তো আমাদের 4 4 16, 4 মানে 17 থেকে কম হচ্ছে, তাহলে এখানে আমরা 4 বার দেবো। 4 4 16, 6, হাতে থাকে 1, 4 4 16 আর 1 17, তো দেখো মিলে গেল কত হলো, অতএব x ইজিক্যাল টু হলো 2.4। তো x সমান আমরা কি ধরেছিলাম, যে ধরি অসীমের আঁকা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য x সেমি, আর এখানে আমাদের বলা হয়েছিল যে অসীম যে বর্গক্ষেত্র অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তো অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x সেমি ধরেছিলাম, x সমান আমাদের এটি বেরোলো, তাহলে আমরা এখানে অ্যান্সারটি লিখতে পারি যে অতএব অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হবে 2.4 সেমি। ওকে,
এবার আমরা এই কোশ্চেনগুলি সলভ করব। তো এখানে আছে অধ্যায় 15 সময় ও দূরত্ব, মানে তোমাদের অঙ্ক বইতে 15 নং অধ্যায়ে যে সময় দূরত্ব অঙ্কগুলি আছে সেখান থেকে এই কোশ্চেনগুলি করা হয়েছে। তো ফার্স্ট একের দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এ দাগে আছে একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর ড্যাশ। তো দেখো তোমরা যদি তোমাদের বইতে এখানে 15 নং অধ্যায়ে সময় ও দূরত্ব পেজটি দেখো, এখানে পেজ নাম হচ্ছে 178। তো এখানে লেখা আছে যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে অ্যান্সারটি হবে গতিবেগ। ওকে, এরপর বি দাগে আছে গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব ড্যাশ সমানুপাতিক। দেখো মনে করো কি বলা হয়েছে গতিবেগ স্থির, তো তুমি মনে করো স্কুলে যাচ্ছ সাইকেল চালিয়ে। ওকে, স্কুলে যাচ্ছ সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছ। এবার বলা আছে যে তোমার একই রকম গতিবেগে তুমি সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছ, সময় ও দূরত্ব সেক্ষেত্রে তোমার যতটা সময় বেশি হবে তুমি ততটা দূরত্ব বেশি যাবে, আর যতটা কম সময় হবে তুমি তত কম দূরত্ব যাবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে গতিবেগ যদি আমার স্থির থাকে তাহলে সময় বেশি হলে আমি বেশি দূরত্ব যাচ্ছি, সময় কম হলে আমি কম দূরত্ব যাচ্ছি। তাহলে এক্ষেত্রে সময়ের সঙ্গে দূরত্ব আমাদের হচ্ছে সরল সমানুপাতিক। ওকে, মানে যখন আমাদের একটি বাড়লে অপরটি বাড়ে, একটি কমলে অপরটি কমে, সেক্ষেত্রে আমাদের হয় সরল সম্পর্ক। তো এক্ষেত্রে যেহেতু আমাদের গতিবেগ স্থির, সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের এটি হবে সরল সমানুপাতিক। এরপর সি দাগে আছে গতিবেগ ইজিক্যাল টু, এখানে উপরে ড্যাশ নিচে প্রয়োজনীয় সময়। তো তোমরা যদি তোমাদের এখানে এই গণিত বইতে 180 পেজটি দেখো, এখানে লেখা আছে যে গতিবেগ ইজিক্যাল টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, মানে এগুলি কিন্তু এক একটি সূত্র। তো গতিবেগের সূত্রটা কি? অতিক্রান্ত দূরত্ব আর প্রয়োজনীয় সময়। তো এখানে আমাদের তাহলে কি লিখতে হবে? এখানে লিখতে হবে যে অতিক্রান্ত দূরত্ব আর প্রয়োজনীয় সময়। ওকে, তো তোমাদের বইতে আরও কয়েকটি সূত্র আছে। প্রয়োজনীয় সময় বের করতে হলে আমাদের উপরে হয় অতিক্রান্ত দূরত্ব, নিচে গতিবেগ, তাছাড়া অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়। এই সূত্রগুলি কিন্তু তোমরা মুখস্থ করে রেখো, কারণ এগুলি কিন্তু তোমাদের যখন এই অঙ্কগুলি সলভ করবে সেক্ষেত্রে কিন্তু এগুলি অবশ্যই তোমাদের কাজে দেবে। ওকে, এবার ডি দাগে আছে সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব ড্যাশ সমানুপাতিক। দেখো বলা হয়েছে যে সময় স্থির থাকলে, মনে করো এখান থেকে তুমি বাড়ি থেকে বেরিয়েছো 10:05 AM সময় তুমি স্কুলে বেরিয়েছো। এবার তোমার স্কুল শুরু হবে 11টায়, তাহলে তোমার একটি নির্দিষ্ট সময় আছে এক্ষেত্রে। মানে এখানে বলা আছে যে সময় স্থির থাকলে এক্ষেত্রে আমার নির্দিষ্ট সময়, যে আমি এই সময় বাড়ি থেকে বেরিয়েছি, এই সময় আমার স্কুল খুলবে, তাহলে এর মধ্যে আমাকে পৌঁছাতে হবে, তাহলে এটি হচ্ছে আমার স্থির সময়। এবার বলা আছে যে গতিবেগের দূরত্ব, তো এক্ষেত্রে যদি আমি গতিবেগ বাড়াই তাহলে আমি বেশি দূরত্ব যাব, আর যদি গতিবেগ কমাই তাহলে আমি কম দূরত্ব যাব। ওকে, মানে আমি যখন আমাদের সময়টি স্থির থাকে সেক্ষেত্রে আমাদের গতিবেগ বাড়ালে, সাধারণত তুমি যদি মনে করো যে জোরে জোরে তুমি হাঁটছো বা সাইকেল চালাচ্ছ, মনে করো যে জোরে জোরে সাইকেল চালাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কী হবে? তুমি যত তোমার গতিবেগ বাড়াবে তুমি দূরত্ব বেশি যাবে। ওকে, আর যত তুমি মানে একই সময়ের মধ্যে মনে করো সময় তোমাকে দেওয়া হলো 5 মিনিট, এবার তুমি যদি মনে করো যে তুমি 60 কিমি পার ঘন্টা বেগে তুমি সাইকেল চালাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি 5 মিনিটে যতটা দূরত্ব যাবে, এবার তুমি 60 কিমি পার ঘন্টা জায়গায় 100 কিমি পার ঘন্টা তুমি সাইকেল চালাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি দূরত্ব বেশি যাচ্ছ। তো এখানে সেই কথা বলা হচ্ছে যে যদি সময়টি আমার স্থির থাকে তাহলে সেক্ষেত্রে আমি মানে সময়টি আমার একই নির্দিষ্ট থাকছে, তাহলে সেক্ষেত্রে গতিবেগ যদি আমি বাড়াই আমি বেশি দূরত্ব যাব, গতিবেগ যদি কমাই তাহলে আমি কম দূরত্ব যাব। তাহলে এক্ষেত্রে আমাদের একটি বাড়লে অপরটি বাড়ছে, একটি কমলে অপরটি কমছে, তার জন্য এটি সরল সমানুপাতিক। এরপর ই দাগে আছে দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ড্যাশ সমানুপাতিক। দেখো দূরত্ব স্থির থাকলে মনে করো যে তোমার বাড়ি থেকে স্কুল হচ্ছে 5 কিলোমিটার। ওকে, দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ সেক্ষেত্রে তোমার সময়টা কত, মানে সময় যদি তুমি বাড়াও, তোমার দূরত্ব যেহেতু একই আছে, তো তুমি যদি তোমার সময়টা বাড়াও তাহলে কী হবে? গতিবেগ তোমার কম হয়ে যাবে। মানে তোমাকে বলা হলো যে তোমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, 5 কিমি যাওয়ার জন্য তোমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি যেভাবে যাবে। ওকে, দেখো দূরত্ব স্থির, তোমাকে সময় দেওয়া হলো 1 ঘন্টা সময় দেওয়া হলো, তাহলে তুমি মনে করো সেক্ষেত্রে তোমার 10 কিমি পার ঘন্টা করে তোমাকে যেতে হবে। এবার যদি বলা হলো যে তোমাকে এই 1 ঘন্টা সময় না দিয়ে তোমাকে 30 মিনিট সময় দেওয়া হবে, তাহলে কি তুমি সেক্ষেত্রে এই 10 কিমি পার ঘন্টা করে তুমি যেতে পারবে?
কখনোই না, কারণ সেক্ষেত্রে তোমার দূরত্বটি তোমার একই থাকছে, এই দূরত্ব তোমাকে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সময়টা কমিয়ে দেওয়া হলো। তার মানে কি, তাহলে তোমার গতিবেগটা নিশ্চয়ই বাড়াতে হবে, সেক্ষেত্রে 10-এর জায়গায় তোমার 20 কিমি পার ঘন্টা করে তোমাকে যেতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে যদি আমার দূরত্ব স্থির থাকে সেক্ষেত্রে সময়টি যদি আমার বাড়ানো হয় তাহলে গতিবেগটি আমার কমে যাবে, সময়টি যদি কমানো হয় গতিবেগটি আমার বেড়ে যাবে। এক্ষেত্রে আমার একটি বাড়লে অপরটি কমছে এবং একটি কমলে অপরটি বাড়ছে, তার জন্য এটি হবে ব্যস্ত সমানুপাতিক। ওকে, এবার আমরা এই সময় ও গতির 2-এর দাগের কোশ্চেনটি সলভ করব। তো এখানে আছে তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত হিসাব করে লিখি। তো এখানে আমাদের গতিবেগ বের করতে হবে। তো দেখো, তোমরা যদি এখানে বইয়ের সূত্রটি দেখো যে গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। তো এক্ষেত্রে আমরা লিখব যে 2-এর দাগে গতিবেগ সমান এখানে প্রয়োজনীয় সময় আর উপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতএব এক্ষেত্রে বাসটির গতিবেগ সমান, দেখো প্রয়োজনীয় সময় কত, এখানে বলা আছে যে 40 মিনিটে যায় 18 কিমি, তাহলে সময় হচ্ছে আমাদের 40, তো এখানে আমরা লিখছি 40। এবার এখানে কিমি, তো এখানে আমরা 18 কিমি। এবার একটা জিনিস দেখো, এখানে যেহেতু আমাদের গতিবেগ বের করতে বলা আছে, তো গতিবেগ আমরা সবসময় কী লিখি, গতিবেগ আমরা এখানে কিমি পার ঘন্টায় লিখি। ওকে, কিমি পার ঘন্টা। তো এখানে আমাদের 40 কিসে আছে, 40 তো আমাদের এখানে মিনিটে আছে, তাহলে মিনিটকে আমাদের ঘন্টা বের করতে গেলে কী করতে হয়, মিনিটকে যখন আমরা ঘন্টায় বের করি সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হয় 60 দিয়ে, তাহলে এক্ষেত্রে আমরা এটিকে 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে। ওকে, তো 40কে যখন আমরা এই 60 দিয়ে ভাগ করছি তখন আমাদের এটি এই ঘন্টায় বেরিয়ে গেল। এবার এটি সমান উপরে 18, দেখো এটি পুরো সংখ্যাটি কিসে আছে, নিচে আছে, মানে ভাগে আছে, তো এই সাইডে যদি আমি গুণে নিয়ে যাই তাহলে উল্টে যাবে, উপরে চলে যাবে 60 আর নিচে চলে আসবে তখন 40। এবার যদি আমরা কাটি তাহলে এখানে এই 0 কাটা, এবার 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6, এবার 2 দিয়ে যদি কাটি তো 9 দুগুণ 18, 3 নং সমান হচ্ছে 27 কিমি পার ঘন্টা। ওকে, তো এক্ষেত্রে আমরা দেখছি যে গতিবেগটি আমরা এই সূত্রের সাহায্যেই কিন্তু এখানে বের করতে পারলাম যে গতিবেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, অর্থাৎ বাসটির গতিবেগ এখানে আমাদের 18 কিমি, তো তার জন্য 18 দিয়েছি, আর এখানে 40 মিনিট ছিল তো 40 মিনিট, কিন্তু যেহেতু আমাদের গতিবেগ সবসময় আমাদের কিমি ঘন্টায় বের করতে হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এই মিনিটকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। তো 40 মিনিটকে যদি আমাদের ঘন্টায় প্রকাশ করতে হয়, তোমরা জানো যে মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হয়, তো তার জন্য আমরা 60 দিয়ে ভাগ করেছি, কারণ 60 মিনিটে হয় 1 ঘন্টা, তো তার জন্য আমাদের এই মিনিটকে ঘন্টায় প্রকাশ করার জন্য আমাদের 60 দিয়ে ভাগ করতে হলো। আর তারপর যখন আমরা একটি লাইনে নিয়ে গেলাম তখন এটি পুরোটা আমাদের ভাগে ছিল, তো গুণে নিয়ে গেলে এটি উল্টে গেল, 60 উপরে 40 নিচে, কাটাকুটি করে আমাদের 27 কিমি পার ঘন্টা হলো। ওকে, তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্ষেত্রে বাসটির গতিবেগ হচ্ছে 27 কিমি পার ঘন্টা। তো এখানে অ্যান্সারটি লিখবে যে অতএব বাসটির গতিবেগ সমান 27 কিমি পার ঘন্টা। কেউ যদি এইভাবে না করতে চাও তারা অন্য একটিভাবে করতে পারো, সেটি আমি আবার বলে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে 40 মিনিটে যায় 18 কিমি, তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে লিখব যে 40, মানে এইভাবে অঙ্কটি করতে পারো। কেউ যদি এটি না বুঝতে পারো তাদের জন্য আমি এভাবে আবার করে দিচ্ছি যে 40 মিনিটে যায় 18 কিমি। ওকে, 40 মিনিটে যায় 18 কিমি, 1 মিনিটে যায়, 1 মিনিটে নিশ্চয়ই কম যাবে, তো কম হলে ভাগ 18 বাই এখানে 40 কিমি। এবার 60 মিনিটে আমাদের বের করতে হবে, মানে ঘন্টায় কতটা দূরত্ব যায় তবেই আমাদের গতিবেগ বের হবে। তো 60 মিনিটে সমান যায়, নিশ্চয়ই বেশি যাবে, বেশি হলে গুণ, উপরে 18 আর 60 আর নিচে হচ্ছে 40। তো দেখো এখানে আছে 18, 60, নিচে 40, তো এটি আমাদের কাটাকুটি করলে আমাদের এক্ষেত্রে 3, এখানে 2 আর এখানে 9 দুগুণ 18, 3 নং 27, সেই একই বের হলো। ওকে, তো কেউ যদি এটি না বুঝতে পারো তারা এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা এই 3-এর দাগটি সলভ করব। তো 3-এর দাগে আছে তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও,
কত সময়ে তুমি 25 কিমি অতিক্রম করবে ত্রৈরাসিক পদ্ধতির সাহায্যে নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের অঙ্কটি ত্রৈরাসিক পদ্ধতির সাহায্যেই করতে হবে। মানে এখানে কিন্তু আমি অঙ্কটি কিভাবে করব সেক্ষেত্রে কিন্তু কোনো কথাই বলে দেওয়া হয়নি। তো যখন কোনো অঙ্কে আমাদের কোনো নিয়ম না বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অঙ্কটি যে কোনো একটি পদ্ধতিতে সলভ করতে পারি। কিন্তু যদি কোনো অঙ্কে কখনো বলে দেওয়া থাকে যে এই অঙ্কটি আমাকে এই পদ্ধতিতে সলভ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে সেই পদ্ধতিতেই কিন্তু আমাদের সলভ করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের ত্রৈরাসিক পদ্ধতির কথা বলা হয়েছে, তাহলে ফার্স্ট আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। কারণ তোমরা জানো যে এই ত্রৈরাসিক পদ্ধতিতে সলভ করতে গেলে আমাদের গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হয়। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে হবে। এখানে বলা হয়েছে যে তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে, সময়টি আমাদের বের করতে হবে। তো যেটি আমাদের বের করতে হয় সেটি আমরা সব সময় এই সাইডে রাখবো। ওকে, তো সময় আর আরেকটি আছে কি, কত সময় তুমি এই 25 কিমি অতিক্রম করবে। মানে কিমি বলতে কি এক্ষেত্রে আমাদের দূরত্ব, তো এক্ষেত্রে আমরা এই সাইডে রাখি দূরত্ব। ওকে, দূরত্ব আছে আমাদের কিসে, কিমি, তো এখানে আমরা লিখি কিমি, কারণ দূরত্ব হচ্ছে কিমিতে, তাই কিমি। আর সময়টি কি আছে, সময়টি আছে ঘন্টা। তো আমরা ঘন্টাকে মিনিটে করে নিচ্ছি। ওকে, তো এখানে ঘন্টাকে আমরা সময় লিখব মিনিট। ফার্স্ট বলা হয়েছে যে ঘন্টায় 10 কিমি বেগে যাও। তো 10 কিমি মানে আমাদের এখানে 10, 1 ঘন্টা সমান 60 মিনিট। যেহেতু আমি সময়টি ঘন্টা থেকে মিনিটে করে নিয়েছি তার জন্য আমি এখানে 60 লিখলাম। ওকে, এবার বলা হচ্ছে যে কত সময় তুমি 25 কিমি অতিক্রান্ত করবে। তো এখানে 25 কিমি অতিক্রান্ত করতে কতটা সময় লাগবে। তো এবার আমরা ফার্স্ট দেখব যে এখানে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্কটি কী। দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু গতিবেগ কিন্তু আমাদের একই। এখানে আমাদের গতিবেগের কিন্তু মানে এক্ষেত্রে যেহেতু আমাদের বলা আছে যে 10 কিমি যায় 1 ঘন্টায়, 25 কিমি কতটা সময় যাবে, তার মানে কি গতিবেগ আমাদের একই। তো গতিবেগ যদি আমাদের একই থাকে তাহলে বেশি দূরত্ব যেতে হলে আমাদের বেশি সময় লাগবে, কম দূরত্ব যেতে হলে কম লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে একটি বাড়লে অপরটি বাড়ছে, একটি কমলে অপরটি কমছে। তাহলে এখানে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক কি সরল। ওকে, এবার যখনই আমাদের সরল হলো তাহলে এবার আমরা এটিকে এইভাবে লিখতে পারি 10 এবার 25 সমানুপাত 60। এখানে কি চিহ্নের জায়গা আমি এখানে এক্স ধরছি। ওকে, তো এখানে দিই এক্স। দেখো যখন আমাদের সম্পর্ক সরল হবে সেক্ষেত্রে এই সংখ্যাটি প্রথমে লিখে ইস টু, তারপর এই সংখ্যাটি, তারপর সমানুপাত, তারপর এই সংখ্যাটি, তারপর আবার এই সংখ্যাটি। আর যদি সম্পর্ক ব্যস্ত হয় সেক্ষেত্রে আমাদের আগে এটি দিতে হবে এখানে, তারপর এটি দিতে হবে, আর তারপর এটি যেমন হয় সে তেমন দিতে হবে। ওকে, এবার এক্ষেত্রে আমাদের কতটা সময় লাগবে সেটি আমাদের ত্রৈরাসিক পদ্ধতিতে বের করতে হবে। তো আমরা এখানে লিখি যে অতএব সময় লাগবে। দেখো এক্ষেত্রে তো আমি তোমাদের একটি ট্রিক বলে দিচ্ছি। মনে করো কি যখন তোমাদের এইভাবে 4টি পদ থাকবে, কোনো একটি পদের মান বের করতে হবে, সেক্ষেত্রে মনে রাখবে যে এটি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এটি তো তোমরা সকলেই জানো। তো এই প্রথম পদের সঙ্গে চতুর্থ পদকে গুণ করলে আর এই দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদকে গুণ করলে আমাদের সমান হয়। ওকে, তো যদি কখনো কোনো একটি পদের মান আমাদের বের করতে হয় তাহলে এক্ষেত্রে আমাদের সময় লাগবে। মানে কি এক্সের মান আমরা বের করব। তো এক্সের মান বের করব মানে এর সঙ্গে কোনটি থাকে, এটি থাকে। তো সেক্ষেত্রে মনে করো যে এই প্রথম পদের বন্ধু চতুর্থ পদ, দ্বিতীয় পদের বন্ধু তৃতীয় পদ। এবার যদি আমাদের কারোর একটি বন্ধু না থাকে, তাকে যদি আমাদের খুঁজতে হয় তাহলে সে চলে যাবে নিচে, আর যাদের বন্ধুরা থাকবে তারা থাকবে আমাদের উপরে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুটির বন্ধু আছে মানে এই দুটি আমাদের উপরে আছে, তো এক্ষেত্রে আমাদের এটিকে খুঁজতে হচ্ছে মানে এ চলে যাচ্ছে নিচে। ওকে, তো যখনই তোমাদের কোনো একটি পদকে খুঁজতে হবে 4টি পদের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে লিখতে পারো। মনে করো যে এখানে আমাদের এইখানে 25-এর জায়গায় এক্স ছিল। মনে করো সাপোজ ধরো যে 25-এর জায়গায় এক্স ছিল, তো এক্সের মান খুঁজতে হবে। তাহলে 25-এর বন্ধুকে 60, তাহলে সেক্ষেত্রে 60 চলে যেত নিচে, আর এখানে এই মানটি আর এই মানটি উপরে বসে যেত। ওকে, এবার আমরা অঙ্কে চলে আসি। এবার এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে কতটা সময় লাগবে, তো আমাদের এখানে কতটা সময় লাগবে সেটি আমরা বসিয়ে নিলাম। এবার যদি কাটি এই শূন্য কাটা, তাহলে এখানে থাকছে 6। তো আমাদের 25-এর সঙ্গে যদি 6কে গুণ করি তো 6 25 হয় 4 25 100, 5 25 125, 6 25 150, 150 মিনিট।
এখানে আমরা মিনিট বের করে নিয়েছিলাম, তাহলে হচ্ছে মিনিট। তো 150 মিনিট সমান এটিকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা 60 দুগুণ হয় 120। তো এখান থেকে যদি আমরা 120কে বাদ দিই তাহলে শূন্য করতে শূন্য, 2 হচ্ছে কত হলে 5 হবে 3, মানে 30 মিনিট। ওকে, দেখো তাহলে আমরা দেখলাম যে তাহলে সেক্ষেত্রে সময় লাগছে 1 ঘন্টা 30 মিনিট। মানে যদি 10 কিমি অতিক্রান্ত করতে 1 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে 25 কিমি দূরত্ব যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এটি আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে সলভ হয়ে গেল। তাহলে আশা করি এই অঙ্কটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবু যদি কেউ বুঝতে না পারো, এখানে এই 15 নং অধ্যায়ে যে অঙ্কগুলি আছে এগুলি কিন্তু আমি এর আগে সমস্ত অঙ্কগুলি সলভ করে দিয়েছি। তো কেউ যদি না দেখে থাকো, অঙ্কগুলি তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। ওকে, এবার আমরা এই 4 দাগের অঙ্কগুলি সলভ করব। তো দেখো 4 দাগে বলা আছে নিচের গুলিকে পরিবর্তন করো, মানে এগুলিকে আমাদের এটিকে পরিবর্তন করতে হবে। যেমন এখানে 1 দাগে আছে 180 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আমাদের পরিবর্তন করতে হবে। তো এক্ষেত্রে আমরা এটিকে কীভাবে সলভ করতে পারি, দেখো আমি লিখে নিচ্ছি 4-এর 1 দাগে। এখানে যেহেতু বলা আছে যে 180 কিমি পার ঘন্টা, তো আমরা উপরে রাখবো 180 কিমি, নিচে পার ঘন্টা। এটি থেকে আমাদের যেতে হবে কিসে, এটি থেকে আমাদের যেতে হবে মিটার সেকেন্ড। এখান থেকে যেতে হবে মিটার বাই সেকেন্ডে। ওকে, এবার দেখো 80 কিমিকে যদি আমাদের মিটারে প্রকাশ করতে হয় তাহলে আমাদের কি করব, 180 গুণ কিলো হেক্টর ডেকা মিটার। তাহলে মিটার থেকে এই পর্যন্ত কত যাচ্ছে, 1000। তো আমাদের এখানে এর সঙ্গে 1000 দিয়ে গুণ করতে হবে, তবেই এটি মিটার হবে। এবার ঘন্টা, ঘন্টার থেকে সেকেন্ড যেতে আমরা কি জানি যে 1 ঘন্টা সমান হয় 60 মিনিট, 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমাদের ঘন্টা থেকে সেকেন্ডে যেতে আমাদের লাগছে 60 গুণ 60। ওকে, এক্ষেত্রে কথাটি আমি এই কথাটি আগে লিখেছি, তো তোমরা এই কথাটি এই সাইডে লিখবে, মানে পরে লিখবে। ওকে, এত মিটার আর এখানে এত সেকেন্ড, এখানে আগে লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তো এখানে লিখেছিলাম, কিন্তু কথাটি এখানে লিখবে। এবার যদি আমরা কাটি, দেখো 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, 10 দিয়ে যদি এখানে 10 দিয়ে যদি 6কে কাটি, সরাসরি যায় না থেকে 2 দিয়ে যায়, তো 3 দুগুণ 6 আর 5 দুগুণ 10। 3 দিয়ে যদি কাটি এখানে 3 3 6 18, 0 করতে 0। 6 দিয়ে যদি কাটি 6 10কে 60, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 10, তো 5 10কে সমান হচ্ছে 50। এখানে মিটার, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে দেখছি যে 180 কিমি পার ঘন্টা, এটিকে আমাদের মিটার সেকেন্ডে বের করতে হলে 50 মিটার পার সেকেন্ড হচ্ছে। এবার আমরা এই 2 দাগটি সলভ করব। তো 2 দাগে আছে 2080 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টায় আমাদের প্রকাশ করতে হবে। তো দেখো এখানে আমরা এটিকে এইভাবে করতে পারি যে 2080 মিটার পার মিনিট, পার মিনিট বলতে আমরা নিচে মিনিট রাখবো, এটি থেকে আমাদের যেতে হবে কিমি ঘন্টা। তো আমি এখানে লিখছি কিমি ঘন্টা। ওকে, দেখো এখানে যদি সংখ্যাটিকে আমাদের মিটার থেকে যদি আমাদের কিমিতে আসতে হয়, তো কিলো হেক্টর ডেকা মিটার। দেখো দেখো এখানে যদি আমার মিটার থেকে কিমিতে আসতে হয়, তার মানে কি আমি মিটার থেকে আমার এই দিকে আসছি, তো এক্ষেত্রে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের উপরে হচ্ছে 2080 বাই 1000। ওকে, মিটার থেকে আমরা কিমিতে আসতে হলে আমাদের ভাগ করতে হবে। এবার এখানে আছে মিনিট, তো মিনিট থেকে যদি আমাদের ঘন্টা আসতে হয়, তো 1 মিনিটকে আমাদের 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে, কারণ 60 মিনিটে হয় 1 ঘন্টা। এবার আমরা যদি একটি লাইনে চলে আসি, তাহলে এক্ষেত্রে হচ্ছে 2080 বাই 1000। আর এখানে এই পুরো সংখ্যাটি আছে আমাদের নিচে, মানে ভাগে, তো একটি লাইনে চলে গেলে উল্টে যাবে, তো উপরে চলে যাচ্ছে 60 আর নিচে আসছে 1। ওকে, মানে তোমরা জানো যে কোনো সংখ্যা যদি নিচে ভগ্নাংশ অবস্থায় থাকে, মানে ভাগে থাকে, তাহলে সেটি উপরে যখন গুণে চলে যায় তখন উল্টে যায়, নিচের সংখ্যাটি উপরে চলে যায়, উপরের সংখ্যাটি নিচে চলে আসে। এবার যদি কাটি, এখানে আমাদের এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। এবার যদি গুণ করি তো 5 এটা 40, 6 এটা 48, 8 হাতে থাকে 4, তো 6 0 0 না করে আমরা 4 বসিয়ে দেবো, আর 6 দুগুণ হচ্ছে 12। এবার এখানে নিচে হচ্ছে 10 সমান
এবার এখানে যেহেতু আমাদের 10 আছে, তো মানে একটি শূন্য, তো আমরা কি জানি যে একের পরে যদি আমাদের শূন্য থাকে, তো সেক্ষেত্রে এই শূন্য তোলার জন্য যে কটি শূন্য থাকবে উপরে আমাদের সেই কটি সংখ্যার আগে আমাদের পয়েন্ট দিলে আমরা শূন্য তুলতে পারি। তো ক্ষেত্রে 12, 4, 8 আর এখানে একটি শূন্য আছে, তো আমরা একটি সংখ্যার আগে পয়েন্ট দেবো। তো এটি আমাদের কিমি পার ঘন্টা হচ্ছে। ওকে, তো আমরা এখানে লিখতে পারি যে অতএব 124.8 কিমি পার ঘন্টা। ওকে, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই 5 দাগের অঙ্কটি সলভ করব। তো 5 দাগে আছে ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রম করবে। তো এখানে আমাদের কি বলতে চাওয়া হচ্ছে, দেখো আমরা একটু ফার্স্ট ছবির সাহায্যে বুঝে নিই। প্রথমে বলা আছে যে ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান, মানে এটি হচ্ছে এর গতিবেগ। এবার বলা আছে যে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন। ওকে, 100 মনে করো যে এই একটি ট্রেনের কথা বলা আছে যে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন, এই ট্রেনটি হচ্ছে 110 মিটার। ট্রেনটি 90 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করবে, 90 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করবে। ওকে, এক্ষেত্রে ট্রেনটি এই 90 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করবে। তো সেক্ষেত্রে এই কত সময় অতিক্রম করবে সেটি আমাদের বের করতে হবে। তো এর আগে আমি তোমাদের যখন এই ট্রেনের অঙ্কগুলি করিয়েছিলাম, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো ট্রেন কোনো সেতু, কোনো প্ল্যাটফর্ম বা কোনো সুড়ঙ্গ অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই সুড়ঙ্গ, সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। আবার ট্রেনটি যদি কোনো একটি গাছ, কোনো একটি ল্যাম্পপোস্ট বা কোনো একটি মানুষকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ওকে, এক্ষেত্রে যেহেতু ট্রেনটি একটি 90 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করছে, মানে কি সে তার নিজের দৈর্ঘ্য প্লাস এই সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের গতিবেগটি দেওয়া আছে আর কতটা দূরত্ব যাবে সেটি আমাদের দেওয়া আছে, তাহলে কত সময় অতিক্রম করবে সেটি আমরা বের করতে পারি। তো ফার্স্ট আমরা এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। ওকে, লিখি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো কি বের করতে হবে, কত সময়ে। তো আমরা যেটি বের করব সেটি সব সময় আমরা এই সাইডে লিখব, সময় যেহেতু একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তার মানে কি কয়েক সেকেন্ডের মধ্যে অতিক্রম করা যাবে, তো আমরা এটি সেকেন্ডেই বের করব। ওকে, এবার এখানে বলা আছে যে এত মিটার মানে কি সেটি আমাদের দূরত্ব, তো আমরা এখানে দূরত্ব লিখি, দূরত্ব। ওকে, দূরত্ব কিসে আছে, দূরত্ব আছে মিটারে, তো আমরা এখানে মিটার লিখব, মিটার। এবার ফার্স্ট কি আছে, ঘন্টায় 72 কিমি বেগে। দেখো ঘন্টায় 72 কিমি বেগে, তো ঘন্টা মানে কি 1 ঘন্টা, তো 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে সময়টি কত হচ্ছে, সেকেন্ডে বের করতে হলে 60 গুণ 60 সেকেন্ডে যায় কত, 72 কিমি। তো 72 হচ্ছে কিমি। এবার এখানে যেহেতু আমরা মিটার এককে প্রকাশ করেছি, তার মানে এর সঙ্গে আমাদের 1000 গুণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 72 গুণ 1000 মিটার যায় 60 গুণ 60 সেকেন্ডে। আর এক্ষেত্রে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস এই সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, তো তার নিজের দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। তো আমরা এখানে লিখব যে 110 প্লাস 90 যেতে কতটা সময় লাগবে। ওকে, আর এখানে আমাদের উপরে লিখে নেবে যে ট্রেনটি যেহেতু একটি সেতু অতিক্রম করবে, তাই তাকে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে তবে বলে কথাটি তোমরা সুন্দর করে সাজিয়ে লিখে নিও। ওকে, এবার আমরা দেখব যে এখানে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্কটি কি। তো এখানে লিখি যে এখানে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক, দেখো যদি বেশি দূরত্ব যায়, মানে গতিবেগ যেহেতু আমাদের একই আছে, তো যদি বেশি দূরত্ব যায় তাহলে বেশি সময় লাগবে, কম দূরত্ব গেলে কম সময় লাগবে, তাহলে সেক্ষেত্রে সম্পর্কটি সরল। ওকে, এবার দেখো এখানে যেহেতু অঙ্কটি আমাদের কোন নিয়মে করতে হবে, যেমন এখানে আগের অঙ্কটি ছিল ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে, তো এখানে যেমন আমাদের কোনো নিয়ম বলা নেই, তো সেক্ষেত্রে আমরা ঐকিক নিয়মেও করতে পারি, ত্রৈরাশিক পদ্ধতিতেও করতে পারি। তো এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে করব। ওকে, তো আমরা এখানে লিখি যে 72 ইন্টু 1000 মিটার
যায় 60 গুণ 60 সেকেন্ডে। 1 মিটার যায়, 1 মিটার নিশ্চয়ই কম সময় যাবে, কম হলে ভাগ 60 গুণ 60 বাই 72 গুণ এখানে 1000 সেকেন্ডে। এবার এখানে যে সময়টি সেটি আমরা যোগ করে নিই। 0 করতে 0, 9 একে 10-এর 0 হাতে থাকে 1, তো 1 একে 2 মানে 200 মিটার। ওকে, তো এখানে লিখি যে 200 মিটার যায়, নিশ্চয়ই 200 মিটার যেতে বেশি সময় লাগবে, তো বেশি হলে গুণ, উপরে 60 গুণ 60 গুণ 200 আর নিচে হচ্ছে 72 গুণ 1000। দেখো এখানে সংখ্যাগুলি আমি একসঙ্গে কেন গুণ করে নিইনি, কারণ সংখ্যাগুলো যদি আমি গুণ করে নিতাম তাহলে আমাদের কাটাকুটি করতে একটু বেশি অসুবিধা হতো, একটু টাফ হয়ে যেত। কিন্তু এই অঙ্কগুলি যেহেতু আমাদের সব মোট টোটাল একসঙ্গে এসে এইভাবে আমাদের গুণ ভাগ করতে হবে, তার জন্য আমরা এখানে এইভাবে সংখ্যাগুলিকে রাখতে পারি। ওকে, এবার আমরা কাটছি। দেখো 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। এবার যদি আমি এই 2তে যদি এটিকে কাটি তাহলে হচ্ছে 3 দুগুণ 6, 1 থাকছে তো 6 দুগুণ 12। ওকে, এবার 6 দিয়ে যদি, তো 6 ছক 36। এবার 6 দিয়ে যদি এটিকে কাটি তো 6 10কে 60, তাহলে আমাদের হয়ে গেল 10। ওকে, তাহলে এটি সমান 10 সেকেন্ড। ওকে, তো দেখো এখানে যেহেতু বলা হয়েছিল যে তাহলে 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রম করবে, তাহলে আমরা বলতে পারি যে তাহলে 90 মিটার দীর্ঘ একটি সেতুকে 10 সেকেন্ড অতিক্রম করবে। তো আমরা এখানে অ্যান্সারটি লিখতে পারি যে অতএব 90 মিটার দীর্ঘ সেতুকে 10 সেকেন্ডে অতিক্রম করবে, আমাদের অ্যান্সার। তো দেখো এই অঙ্কটি আমি তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। যদি দেখো যে কখনো কোনো একটি ট্রেন, কোনো একটি সেতু, কোনো একটি প্ল্যাটফর্ম বা কোনো একটি সুড়ঙ্গকে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্যগুলিকে অতিক্রম করবে। আবার যদি দেখো যে কোনো একটি ট্রেন, কোনো একটি গাছ, কোনো একটি মানুষ, কোনো একটি ল্যাম্পপোস্ট এগুলিকে অতিক্রম করছে, সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নাও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর এই পর্যন্ত ক্লাস 7-এর প্রায় সমস্ত অঙ্কগুলি আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। তো তোমরা যারা এখনও অঙ্কগুলি দেখোনি তারা সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে আশা করি তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যাই হবে না।